ভারতে আন্দোলনের মুখে নতি স্বীকারে বাধ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা। অবশ্যই আমরা আন্দোলন চালিয়ে যাব, শুধু মোদির কথার উপর ভরসা করে সড়ক ছেড়ে যেতে পারি না। কাগজ হাতে না পাওয়া পর্যন্ত দাবি আদায়ে অনড় আমরা। নিরাপত্তা বাহিনীর গুলিতে 2 ব্যবসায়ী নিহতের ঘটনায় ফের উত্তাল জম্মু কাশ্মীর। আবারও আটক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। স্বাভাবিক হয়নি কানাডার ভয়াবহ বন্যা পরিস্থিতি। ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে আটকা 18,000-এর বেশি মানুষ, উদ্ধারে সেনাবাহিনী। শিরোনামগুলো দেখছিলেন, এবারে বিস্তারিত। ভারতীয় কৃষকদের তীব্র আন্দোলনের সামনে নতি স্বীকারে বাধ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষণা দিলেন বিতর্কিত 3 কৃষি আইন প্রত্যাহারের। শুক্রবার গুরু নানকের জন্মদিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা জানান ভারতীয় প্রধানমন্ত্রী। স্বীকার করে নেন আইনগুলোর সুফল সম্পর্কে কৃষকদের বোঝাতে ব্যর্থ হয়েছে সরকারই। এ সময় আন্দোলনের পথ ছেড়ে কৃষকদের মাঠে ফেরার আহ্বান জানান তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী বছরের শুরুতেই পাঞ্জাব ও উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। মূলত কৃষকদের ভোট পেতেই সরকারের এই কূটকৌশল। গেল বছর সেপ্টেম্বরে বিতর্কিত 3টি কৃষি বিল সংশোধনের মাধ্যমে আইনে পরিণত করা হয়। এরপর থেকেই দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে শুরু হয় সেগুলো বাতিল করার দাবিতে তীব্র আন্দোলন। हमने 3 कृषि कानूनों को वापस लेने का रिपील গোটা জাতির উদ্দেশ্যে বলছি, প্রত্যাহার করা হলো 3 বিতর্কিত কৃষি আইন। চলতি মাসে শীতকালীন অধিবেশনে শুরু হবে আইনগুলো বাতিলের প্রক্রিয়া। আমাদের প্রচেষ্টায় কোনো ত্রুটি ছিল না। এ কারণে দিনের আলোর মতো স্পষ্ট কৃষি আইনের সুফল বোঝাতে পারিনি কৃষক ভাইদের। কৃষকদের প্রতি অনুরোধ, এবার আন্দোলনের রাস্তা ছেড়ে ফসলের মাঠ এবং পরিবারে ফিরুন। আসুন একসাথে শুরু করি নতুন ভারত গড়ার কাজ। এদিকে বিতর্কিত আইন প্রত্যাহারের ঘোষণায় ভারতীয় কৃষকরা খুশি হলেও চালিয়ে যেতে চান আন্দোলন। প্রতিক্রিয়ায় কৃষক নেতারা বলছেন, প্রত্যাহারের ঘোষণা আইনে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবেন তারা। আলোচনার মাধ্যমে আসন্ন অধিবেশনে আইন বাতিলের আহ্বান জানান তারা। অবশ্যই আমরা আন্দোলন চালিয়ে যাব, শুধু মোদির কথার উপর ভরসা করে সড়ক ছেড়ে যেতে পারি না। সরকার যদি এই সংকটের স্থায়ী সমাধান চায়, তাহলে অবশ্যই আমাদের সাথে বসতে হবে এবং আইন করে তা বাতিল করতে হবে। কাগজ হাতে না পাওয়া পর্যন্ত দাবি আদায়ে অনড় আমরা। ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিরপরাধ বেসামরিক নাগরিক মৃত্যুর ঘটনায় আবারও উত্তাল কাশ্মীর। অভিযোগ উঠেছে, বিচ্ছিন্নতাবাদ এবং সন্ত্রাস বিরোধী অভিযানের সময় এনকাউন্টারে 2 নিরপরাধ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। অভিযানে ওই ব্যবসায়ীকে মানবঢাল হিসেবে ব্যবহার করা হয়। এমনকি নিহতদের মরদেহ স্বজনদের কাছে ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। এই ঘটনায় বিক্ষোভ হয়েছে কাশ্মীরের বিভিন্ন স্থানে। তীব্র শীত উপেক্ষা করে রাজপথে সাধারণ কাশ্মীরিরা। 2 ব্যবসায়ীর নিহতের ঘটনায় ক্ষোভে উত্তাল শ্রীনগর সহ বিভিন্ন এলাকা। বিক্ষোভকারীদের অভিযোগ, নিহত 2 ব্যবসায়ীর সাথে বিচ্ছিন্নতাবাদীদের কোনো সম্পৃক্ততা ছিল না। অভিযানের নামে এনকাউন্টারে হত্যা করা হয় ওই 2 জনকে। নিহতদের মরদেহ ফেরত দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তাদের। তবে গণমাধ্যমের দাবি, অভিযানের সময় আরও 2 জন নিহত হয়েছেন। হায়দারপোরা এনকাউন্টারের মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, তাই আমরা এখানে অবস্থান করছি। কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে। আমরা তো শুধু কাশ্মীরি পরিবারগুলোর নিরাপত্তা চাইছি, এর বেশি কিছু না। কারণ স্বজন হারিয়ে এই পরিবারগুলো কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেটা শুধু ভুক্তভোগীরাই জানে। আমাদের শুধু একটাই দাবি, নিহতদের মরদেহ ফেরত পাওয়া, যেন আমরা তাদেরকে ঠিকঠাকভাবে দাফন করতে পারি। দাফনের জন্য মরদেহ ফেরত চাওয়াটা নিশ্চয়ই অপরাধ নয়। নিহত মুদাসির গিল এবং আলতাফ বাট ছিলেন ব্যবসায়ী। পুলিশের দাবি, তাদের সাথেও বিচ্ছিন্নতাবাদীদের যোগাযোগ ছিল। ক্রসফায়ারে তাদের মৃত্যু হয় বলেও দাবি নিরাপত্তা বাহিনীর। আলতাফ বাটের মৃত্যু হয়েছে ক্রসফায়ারে। আমরা জানি না কার বুলেটের আঘাতে তার মৃত্যু হয়েছে। এটা হতে পারে পুলিশের গুলিতে কিংবা বিচ্ছিন্নতাবাদীর গুলিতেও। তদন্ত শেষ না হওয়ায় এ বিষয়ে নিশ্চিত হয়ে কিছুই বলা যাচ্ছে না। এদিকে এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুরু হয়েছে তদন্ত। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে আবারও আটক করা হয়েছে। আটকের পর তাকে গৃহবন্দী করা হয়। এ সময় তার দলের 2 কর্মীকেও গ্রেফতার করে ভারতীয় পুলিশ। গেল কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কাশ্মীরের সাধারণ নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ নিয়ে চলছে তোলপাড়। এ নিয়ে নিরাপত্তা বাহিনীর সমালোচনা করেন পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা মেহবুবা মুফতি। ক্ষোভ জানিয়ে বলেন, সাধারণ কাশ্মীরিদের ওপর নিরাপত্তা বাহিনীর নিষ্ঠুরতা বেড়েছে। এনকাউন্টারে নিহতদের দাফনও সঠিকভাবে করতে দেয়া হচ্ছে না। এমন মন্তব্যের পরপরই আটক করা হয় তাকে। এবার অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ড দখল করে চীনের ভবন তৈরির প্রমাণ মিলেছে। স্যাটেলাইটের ছবির বরাত দিয়ে এনডিটিভি জানায় অন্তত 60টি ভবন তৈরি করা হয়েছে এলাকায়। 2019 সালেও এর কোনো অস্তিত্ব ছিল না। আন্তর্জাতিক সীমারেখার ভারতীয় অংশের 6 কিলোমিটারের কাছাকাছি এটির অবস্থান। এই ভূখণ্ডকে সবসময় নিজের বলে দাবি করে আসছে ভারত, যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দিল্লি এবং বেইজিং। গেল জানুয়ারিতেও এ ধরনের আরেকটি গ্রামের অস্তিত্ব পাওয়া যায়। এর আগে বৃহস্পতিবার ভুটানের ভূখণ্ডে চীনের অনুপ্রবেশের ছবি ধরা পড়ে স্যাটেলাইটে। ভুটানের ভূমি দখল করে 1 বছরে 4টি গ্রাম তৈরি করে চীন। বায়ু দূষণে এবার ভারতকে ছাড়িয়েছে পাকিস্তান। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তথ্য বলছে দিল্লির চেয়েও বেশি দূষিত লাহোরের বাতাস। পাকিস্তানের শিল্প শহর হিসেবে পরিচিত লাহোরে বাতাসে দৈনিক দূষণের মাত্রা 450 পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যেখানে বায়ু দূষণের বিপজ্জনক স্তরের মাত্রা 300। এরপরে রয়েছে দিল্লির অবস্থান। দূষণের তালিকায় 3য় স্থানে রয়েছে চীনের উহান। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তালিকা অনুযায়ী বিশ্বের দূষিত 10 শহরের মধ্যে 8টি দক্ষিণ এশিয়া। কিছুটা উন্নতির দিকে দিল্লির বায়ু দূষণ পরিস্থিতি। শুক্রবার বাতাসের মানদণ্ড সূচক বা AQI 375 থেকে 347-এ পৌঁছেছে। বায়ুমানকে উচ্চমাত্রার দূষণ থেকে খুব খারাপ ক্যাটাগরিতে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। স্কুল, কলেজ, বেসরকারি প্রতিষ্ঠান সহ যান চলাচল ও তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ ঘোষণার পরই কমে আসে দূষণের মাত্রা। তবে এখনও ধোঁয়াশায় ঢেকে রয়েছে বিভিন্ন শহর। পুরোপুরি কাটেনি অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি। বায়ু দূষণ সংক্রান্ত স্বাস্থ্য জটিলতাও দেখা দিয়েছে অনেকের শরীরে। 500 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখছে কানাডা। দেশটির ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে এখনও আটকা 18,000-এর বেশি মানুষ। তাদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। এই পরিস্থিতিতে দুর্গত এলাকায় ত্রাণ সরবরাহের ওপরই গুরুত্ব দিচ্ছে রাজ্য প্রশাসন। কানাডার মতো উন্নত দেশে বন্যা, ভূমিধস খুবই বিরল দৃশ্য। কিন্তু সেই প্রাকৃতিক দুর্যোগেই হিমশিম খাচ্ছেন ব্রিটিশ কলাম্বিয়ার নাগরিকরা। ঘরবাড়ি বিধ্বস্তের কারণে অনেকেই রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। জীবিকার জন্য নির্ভরশীল ফসলের মাঠও পানিতে থই থই। ভেসে গেছে শেষ ভরসা গবাদি পশুও। তাদের সহযোগিতা আর উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে দুর্গত এলাকায়। দুর্যোগপূর্ণ এলাকাগুলোই কাজ করছে কানাডা সেনাবাহিনী। তারা এরই মাঝে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করেছে 3 শতাধিক মানুষকে। সোমবার অ্যাপটসফোর্ডে কাজ শুরু করবেন 120 সেনা সদস্য। আর এডমন্টনে 350 সেনাকে মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে স্থানীয় নৃগোষ্ঠীগুলোর সহযোগিতা নেব। রাজ্য প্রশাসন বলছে, গৃহহীন মানুষদের সংস্থান আর ত্রাণ সরবরাহের উপরই গুরুত্বারোপ করা হচ্ছে। খুব শিগগিরই সংস্কার কাজে হাত দেওয়ারও প্রত্যাশা। সামনে আরো বড় চ্যালেঞ্জ। এখনো হাজারো মানুষ গৃহহীন। গবাদি পশুও ভেসে গেছে বন্যার পানিতে। তাদের খাবার, সুপেয় পানি, ওষুধ সরবরাহের ওপর জোর দিচ্ছি। একই সাথে সড়ক ও সেতু সংযোগ দ্রুত সংস্কার করবে রাজ্য প্রশাসন। খুব শিগগিরই বন্ধ থাকা ভ্যানকুভার বন্দর চালুর ব্যাপারে আমরা আশাবাদী। গেল সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাতের পর প্রবল বন্যা আর ভূমিধস দেখছে ব্রিটিশ কলাম্বিয়া। কিন্তু এতটা ভয়াবহতা 500 বছরের মধ্যে একবারই দেখা যায়, এমনটা বলছেন সংশ্লিষ্টরা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। নতুনভাবে মহামারীর চ্যালেঞ্জের মুখে ইউরোপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে গেল 1 সপ্তাহে 5% বেড়েছে করোনার বিস্তার। ইউরোপের 20 লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হয় সংক্রমণ। পরিস্থিতি মোকাবেলায় একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করল ঝুঁকিপূর্ণ ইউরোপীয় দেশগুলো। গেল 2 দিন ধরে 24 ঘন্টায় জার্মানিতে শনাক্ত হচ্ছে 60,000-এর বেশি করোনা সংক্রমণ, যা ইউরোপীয় দেশটির মহামারীর ইতিহাসের রেকর্ড। তাই তড়িঘড়ি পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হলো একগুচ্ছ বিধিনিষেধ, অপেক্ষা উচ্চকক্ষের অনুমোদনের।
করোনা মহামারীর বিস্তার ঠেকাতে হাসপাতালে বাড়াচ্ছি রোগী ভর্তির সক্ষমতা। ভ্যাকসিনের 2 ডোজের মধ্যকার পার্থক্য কমিয়ে আনার প্রস্তাব পাশ হয়েছে। জনগণকে বলবো, সমাজকে সুরক্ষিত রাখতে আজই টিকা নিন, নতুবা কর্মক্ষেত্র এবং যানবাহনে চলাচলে পড়বেন বিধিনিষেধের মুখে। বেলজিয়াম স্পেনের পর গ্রিসও জারি করল কঠোর বিধিমালা। ভ্যাকসিন গ্রহণ না করলে জনগণ পাবে না কর্মক্ষেত্র, বিনোদন কেন্দ্র এবং যানবাহনে প্রবেশের সুযোগ। আগামী সোমবার থেকে কার্যকর হচ্ছে করোনার বিধিনিষেধ। প্রাপ্তবয়স্ক কিন্তু টিকা নেননি এমন মানুষেরা ঢুকতে পারবেন না হোটেল, রেস্তোরাঁ, সিনেমা হল, জাদুঘর এবং জিমে। করোনা নেগেটিভ সনদ দেখালেও লাভ হবে না। তাছাড়া 60 টিকা গ্রহীতাদের সনদ ইস্যু হওয়ার 7 মাস পর্যন্ত গ্রহণ করা হবে। বুস্টার ডোজ না দিলে তারাও হবেন তালিকাভুক্ত। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় শিগগিরই সদস্য দেশগুলোকে টিকা গ্রহণের তাগিদ দিল ইউরোপের ঔষধ সংস্থা ইএমএ। পশ্চিম ইউরোপের 60% মানুষ গ্রহণ করেছেন পূর্ণাঙ্গ ভ্যাকসিন ডোজ। একই সময় পূর্বাঞ্চলের বাসিন্দাদের টিকা কেন্দ্রে নিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যসেবা কর্মীরা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। চীনের ক্রমাগত হুমকির মুখে নিজ আকাশসীমায় 64টি F-16 ভাইপার যুদ্ধবিমান মোতায়েন করল তাইওয়ান। মার্কিন প্রতিরক্ষা খাতের সহযোগিতা আনা হচ্ছে সংস্কার, বৃহস্পতিবার জানান প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। ব্যবহার করা হয়েছে 90 দশকের 141 F-16 মডেলের যন্ত্রাংশ। 2023 সাল নাগাদ শেষ হবে সংস্কার কাজ। নতুন বিমানগুলো রাডারের সংকেত স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করতে সক্ষম। অস্ত্র সমৃদ্ধ করার পাশাপাশি উন্নত করা হয়েছে জিপিএস নেভিগেশন। একযোগে 20টি লক্ষ্যে হামলা চালাতে পারবে জেটগুলো। তাইওয়ানের অভিযোগ, চলতি বছর কয়েক দফা আকাশসীমা লঙ্ঘন করেছে চীন। যুক্তরাষ্ট্র এবং চীনের পর এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। অ্যাডমিরাল গর্শকভ যুদ্ধজাহাজ থেকে ছোড়া হয় জিরকন নামের এই ক্ষেপণাস্ত্রটি আর্কটিক সাগরে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে বলে জানিয়েছে মস্কো। শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিসম্পন্ন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এমনকি লক্ষ্যবস্তুতে আঘাত হানার মাঝপথে কৌশল এবং পথ পরিবর্তন করতে সক্ষম এটি। এর আগে রাশিয়ার বিরুদ্ধে স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হেরজগের সাথে ফোন আলাপ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ সময় দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন দুই নেতা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তেল আবিব ও আঙ্কারার মধ্যে থাকা মতপার্থক্য, ভিন্নতা সহ চলমান বিভিন্ন সংকটের সমাধান করা সম্ভব। অন্যদিকে ইসরায়েলি প্রেসিডেন্ট হেরজগ বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকা প্রয়োজন। এর আগে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক ইসরায়েলি দম্পতিকে ছেড়ে দেয় তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগানের বাসভবনের ছবি তোলায় গুপ্তচর বৃত্তির অভিযোগে ওই দম্পতিকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য টানা 8 ঘন্টা পরীক্ষা। শুনতে অবাক লাগলেও এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় দক্ষিণ কোরিয়ার লাখ লাখ শিক্ষার্থীকে। পরীক্ষা উপলক্ষে রীতিমতো উন্মাদনা চলে গোটা দেশে। এদিন ট্রাফিক জ্যাম এড়াতে পিছিয়ে দেয়া হয় অফিস, আদালত, এমনকি ব্যাংকিং কার্যক্রমও। দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মানেই একটা যুদ্ধের ময়দান। দেশটির শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয় এই পরীক্ষাকে। প্রতি বছর নভেম্বরে অনুষ্ঠিত হওয়া এই পরীক্ষা ব্যবস্থাকে ইংরেজিতে বলা হয় কলেজ অব স্কলাস্টিক অ্যাবিলিটি। 8 ঘন্টার এই ভর্তি পরীক্ষা দেশটির জাতীয় জীবনেও ব্যাপক প্রভাব ফেলে। ওই দিন ঢেলে সাজানো হয় দেশটির ট্রাফিক ব্যবস্থাও। যানজট এড়াতে বাজারঘাট, অফিস, আদালত 1 ঘন্টা পিছিয়ে খোলার নির্দেশনা দেয়া হয়। দীর্ঘদিন চলে আসা এই নিয়মের ব্যত্যয় হয়নি করোনাকালেও। করোনা মহামারী শেষে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছি আমরা। ভালো পরিস্থিতির কারণেই আজ ভর্তি পরীক্ষায় বসতে পেরেছি। আমি প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই না। সেখানে পড়ালেখার জন্য যথেষ্ট পরিবেশ পাওয়া যায় না। আশা করছি ভালোভাবেই পরীক্ষা দিতে পারবো এবং পছন্দ মতো জায়গায় সুযোগ পাবো। শিক্ষার্থীদের মনোযোগ যেন নষ্ট না হয়ে যায়, এজন্য গোটা পরীক্ষা কেন্দ্র এলাকায় বজায় রাখা হয় পিনপতন নীরবতা। এসব ব্যবস্থাপনায় নামানো হয় সেনাবাহিনী। প্রার্থনায়ও বসেন অভিভাবকরা। গত বছরের চেয়ে এবার আমার ছেলের প্রস্তুতি ভালো। এই কেন্দ্রেই পড়ালেখা করেছে। আমার প্রত্যাশা সে ভালো রেজাল্ট করবে এবং তার উজ্জ্বল ভবিষ্যতের পথে আরো এক ধাপ এগিয়ে যাবে। 500 নম্বরের ভর্তি পরীক্ষার জন্য এবছর হলে বসেছেন
5,09,000 শিক্ষার্থী। যাদের শরীরে করোনা উপসর্গ রয়েছে তাদের পরীক্ষা নেওয়া হয়েছে হাসপাতাল এবং বিশেষ ব্যবস্থায়। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সীমান্ত নিয়ে আবারও সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধ পরিস্থিতি ঠেকাতে নাগোর্নো কারাবাখ সীমান্ত এলাকায় রুশ সেনা মোতায়েন জরুরি হয়ে পড়েছে। বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছর 6 সপ্তাহ ধরে যে সংঘাত চলে তার নিরসনে অগ্রণী ভূমিকা রাখে আমাদের সেনাবাহিনী। এখন যে অস্থিতিশীলতা দেখা দিয়েছে তার সমাধানে এবং জননিরাপত্তা নিশ্চিতে আবারও রুশ শান্তিরক্ষীদের প্রয়োজন, না হলে পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। প্রাণী নির্যাতন বন্ধে আইন পাশ করল ফ্রান্স সরকার। বৃহস্পতিবার এই সংক্রান্ত আইন পাশে পার্লামেন্টে ভোটাভুটি করেন দেশটির আইন প্রণেতারা। ফলে আইনের আওতায় আসবেন প্রাণী নির্যাতনকারীরা। আর পশু মালিকদের চুক্তিপত্র স্বাক্ষর করে নিশ্চিত করতে হবে পোষ্যের সকল চাহিদা পূরণের বিষয়টি। এছাড়াও নতুন এই আইন অনুসারে 2024 সালের মধ্যে দেশটিতে বন্ধ হবে পশু বেচা কেনা। কেবলমাত্র বেওয়ারিশ পশুগুলোকে দত্তক দেওয়ার জন্য প্রদর্শন করানোর অনুমতি রয়েছে। আর আগামী 2 বছরের মাঝে সার্কাস ও এই ধরনের পশু প্রদর্শনীর মতো আয়োজনও হবে বন্ধ। পরিত্যক্ত অর্ধশতাধিক প্লেন নিলামে তুলল কেনিয়ার একটি বিমানবন্দর কর্তৃপক্ষ। যে কেউ চাইলেই কিনতে পারবেন এসব উড়োযান। প্রথম দিন শতাধিক ক্রেতা এলেও বিক্রি হয়েছে মাত্র 16টি। ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি বানানো হবে বার ও রেস্তোরাঁ। কেনিয়ার জোমো কেনিয়াত্তা বিমানবন্দরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে পুরনো মডেলের এসব বিমান। জায়গা খালি করতে বিভিন্ন এয়ারলাইন্সের দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব বিমান নিলামে তুলেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ দফায় মোট 73টি বিমান তোলা হয় নিলামে। 5 দিনের আয়োজন চলবে 22 নভেম্বর পর্যন্ত। প্রথম দিনেই বিক্রি হয়েছে 16টি বিমান। বড় আকারের একটি বিমান কিনেছি, তবে এটি যাত্রী আনা নেয়ার জন্য নয়, রেস্তোরাঁর জন্য ব্যবহার করব, যেখানে বসে খেতে পারবেন ভোজন রসিকরা। আমার মনে হয় এমনটি আগে কেউ করেনি। 3টি বিমান কিনতে এসেছিলাম, কিনেও ফেলেছি। এর মধ্যে একটি কার্গো, একটি জেট আর একটি যাত্রীবাহী বিমান। অযত্নে অবহেলায় পড়ে থাকা বিভিন্ন মডেলের এই বিমানগুলো শুধু ফ্লাইট পরিচালনার জন্যই নয়, আস্ত বিমানটিকে বার এবং রেস্তোরাঁ বানাতে চান এক ব্যবসায়ী। এখান থেকে কেনা বিমানগুলো আগামী মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব। সবগুলো বিমানের অবস্থা দেখেছি, বেশ ভালো আছে। তবে নিলামে কেনা বেশিরভাগ বিমান ভাঙা বা নষ্ট যাই হোক না কেন 7 দিনের মধ্যে নিয়ে যেতে হবে, খালি করতে হবে জায়গা। এই সময় বিমানের জায়গার জন্য প্রতিদিন ভাড়া গুনতে হবে $120 করে। জরিমানা দিয়ে 2 সপ্তাহের মধ্যে না নিলে বাজেয়াপ্ত হবে টাকা এবং বিমান দুটোই। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।